হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে আমরা আলোচনা করব নিউটনের গতিসূত্র নিয়ে। অলরেডি আমরা জেনারেল সায়েন্সের উপরে 3টি ক্লাস করে নিয়েছি। তোমরা যদি না দেখে থাকো, আমি জেনারেল সায়েন্সের একটা প্লে লিস্ট বানিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা ক্লাসগুলি দেখে নিও। আজকে চতুর্থ ক্লাস। আজকে আর আমরা আলোচনা করবো কি নিউটনের গতিসূত্র নিয়ে। চলো ক্লাসটি শুরু করি, কারণ সামনে বিভিন্ন পরীক্ষা রয়েছে, সেখানে সায়েন্স থেকে নানান ধরনের প্রশ্ন আসে পরীক্ষাতে। ওকে, সায়েন্স একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেমন রেলের গ্রুপ ডি রয়েছে, ডব্লিউসিএস রয়েছে। চলো আজকে আমাদের টপিক কি নিউটনের গতিসূত্র। 1687 খ্রিস্টাব্দে 5ই জুলাই স্যার আইজাক নিউটন তার বিখ্যাত গ্রন্থ কি প্রিন্সিপিয়া ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা নামক গ্রন্থে বস্তুর গতি সংক্রান্ত বিভিন্ন ঘটনাবলীর পরীক্ষা ও বিশ্লেষণের মাধ্যমে 3টি মূল্যবান সূত্রের প্রস্তাবনা করেন। এই সূত্র 3টি নিউটনের গতিসূত্র নামে পরিচিত। এই সূত্রগুলির কোনো তথ্যগত প্রমাণ নেই, কিন্তু পদার্থবিদ্যা ও কারিগরি বিদ্যার অনেক সমস্যার সমাধান সম্ভব হয়েছে এই নিউটনের 3টি গতিসূত্র দ্বারা। এই কারণে এই পদার্থবিদ্যায় এই সূত্রগুলিকে প্রচুর গুরুত্ব দেওয়া হয়েছে, মানে পদার্থবিদ্যায় এই নিউটনের গতিসূত্রগুলির গুরুত্ব অপরিসীম। চলো আমরা দেখে নেব 3টি গতিসূত্র সম্বন্ধে। নিউটনের প্রথম গতিসূত্র কি বলছে? বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমগতিতে সরলরেখায় গতিশীল থাকবে। অনেক সময় পরীক্ষায় এই যে বিষয়টা প্রথম গতিসূত্র কি বলা রয়েছে, এই বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্ন আসে। তাহলে কি বলছে প্রথম গতিসূত্র? যে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমগতিতে সরলরেখায় গতিশীল থাকবে। নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা দুটি বিষয় জানতে পারি। কি কি? এক হচ্ছে জাড্যের ধারণা, দুই হচ্ছে বলের গুণগত সংজ্ঞা। ঠিক আছে? জাড্য মানে কি? দেখো, জাড্যের ধারণা মানে কি? স্থির বস্তুর স্থিতিশীল অবস্থায় থাকা এবং গতিশীল বস্তুর গতিশীল অবস্থায় থাকার যে প্রবণতা বা ধর্মকে আমরা কি বলি? জাড্য বা ইনার্সিয়া। ঠিক আছে? তাহলে জাড্য বা ইনার্সিয়া মানে কি? যে স্থির বস্তুর এই যে স্থির থাকার প্রবণতা এবং গতিশীল বস্তু যে গতিতে থাকার যে প্রবণতা, সেই প্রবণতাকে কি বলা হয়? জাড্য বা ইনার্সিয়া। প্রথমটিকে আমরা কি বলবো? স্থিতিজাড্য। দ্বিতীয়টিকে আমরা বলবো কি? গতিজাড্য। চলো এবার আমরা দেখে নেব স্থিতিজাড্য কি জিনিস। ইনার্সিয়া অফ রেস্ট। স্থির বস্তুর চিরকাল স্থির থাকতে চাওয়ার প্রবণতাকে কি বলা হয়? স্থিতিজাড্য। যে স্থির বস্তু চিরকাল যে স্থির থাকার যে প্রবণতা, সেটাকে কি বলা হয়? স্থিতিজাড্য। বেশ কিছু উদাহরণ আমরা দেখে নেব। চলো ফার্স্ট যেমন কি বাসের উদাহরণটা আমরা দেখে নিই। কি বলছে? একটি বাস স্থির অবস্থায় থাকার সময় হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ে। মানে একটা বাস সে স্থির ছিল, ছবি দেখো, বাসটা স্থির ছিল, হঠাৎ করে সে কি করলো? চলতে শুরু করলো। তখন কি হলো? যাত্রীরা কি হলো? পিছনের দিকে হেলে পড়ে। এর কারণ হলো কি? শরীরের নিচের অংশ বাসের সাথে গতিশীল হলেও শরীরের উপর অংশ স্থিতিজাড্যের কারণে স্থির অবস্থায় থাকতে চায়, যার কারণে সে কি হয়? পিছনের দিকে হেলে যায়। ঠিক আছে? যে শরীরের নিচের অংশটা কি হয়? সে বাসের সঙ্গে মানে গতিজাড্যে পরিণত হয়, কিন্তু উপরের অংশ কি হয়? সে মানে স্থির থাকার কারণে সে কি হয়? পিছনের দিকে হেলে যায়। ওকে, কারণ সে স্থির থাকতে চায়। পরে উদাহরণটা দেখো, কম্বলের উদাহরণ। একটি কম্বলকে লাঠি দিয়ে আঘাত করলে ধূলিকণাগুলো ঝরে পড়ে। আঘাতের ফলে কম্বলটি গতিশীল হয়, কিন্তু ধূলিকণাগুলি স্থিতিজাড্যের কারণে আগের স্থানে স্থির থাকতে চায় এবং নিচে পড়ে যায়। ব্যাপারটা কি হলো? এই একটা কম্বল, একে যখন আমরা লাঠি দিয়ে আমরা আঘাত করছি, কি হয়? কম্বলটা কি হলো? একটু সরে যায়। তখন কি হয়? ওই যে ধূলিকণাগুলো, সে তো সবসময় স্থির থাকে, সেগুলো কি করে? ওই স্থানে তখন ঝরে পড়তে থাকে, অর্থাৎ নিচে পড়ে যায় ধুলাগুলো আঘাত করার ফলে। কারণ কি? কম্বলটা সরে যায়, সেই গতিশীল হয়ে যায়, কিন্তু ধূলিকণা কি স্থির থাকে। চলো পরে উদাহরণটা দেখে নিই। কয়েন এবং কার্ডের পরীক্ষা। একটি গ্লাসের উপর কার্ড রেখে তার উপর একটি কয়েন রাখা হলো। এই দেখো ছবিতে দেখো, একটা গ্লাস, যে গ্লাসে ওটা কার্ড রাখা হয়েছে এবং তার উপর একটা কয়েন রাখা হয়েছে। এবার কার্ডটিকে টোকা দিলে কার্ডটি সরে যায়। কার্ডটাকে টোকা দেওয়া হয়েছে, কার্ডটি কার্ডটি আর গতিতে পরিণত হয়েছে। ওকে, কার্ডটি সরে যায়, কিন্তু কয়েনটি স্থিতিজাড্যের কারণে গ্লাসের ভেতরে কিন্তু পড়ে যায়। ঠিক আছে? দেখো কয়েনটা কিন্তু গ্লাসের ভেতরেই পড়ে গেছে। ঠিক আছে? এই উদাহরণগুলো, এতগুলো উদাহরণ দেওয়ার কারণ কি? কারণ পরীক্ষায় কিন্তু এই উদাহরণ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। যে বলো যে স্থির বাস হঠাৎ করে চলতে শুরু করলো, যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ল।
এটা কোন জাড্ডের উদাহরণ, বা এটা আমরা নিউটনের কোন গতিসূত্র থেকে আমরা পাই? তাহলে কোন গতিসূত্র? সেটা হলো কি প্রথম গতিসূত্র, এবং এটা স্থিতিজাড্যের উদাহরণ। চলো এবারে আমরা দেখে নেব কি গতিজাড্য, ইনারশিয়া অফ মোশন। গতিশীল বস্তুর সুষম দ্রুতিতে সরল পথে চলতে যাওয়ার প্রবণতাকে কি বলা হয়? গতিজাড্য বলে। ওকে, এবারে কিছু উদাহরণ আমরা দেখে নিই। চলন্ত বাসের উদাহরণ। কি উদাহরণ? একটি চলন্ত বাস হঠাৎ ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে। ঠিক আছে, এর কারণ হলো কি শরীরের নিচের অংশ বাসের সাথে সাথে স্থির হলেও শরীরের উপরের অংশ গতিজাড্যের কারণে সামনের দিকে এগিয়ে যেতে চায়। তাহলে কি ব্যাপারটা কি হলো? ছবিতে দেখো যে একটা বাস, সে চলন্ত ছিল, সে হঠাৎ করে কি করলো? ব্রেক কষলো। ব্রেক কষার পরেই কি হলো? যে যাত্রীরা সামনের দিকে কি হলো? সামনের দিকে ঝুঁকে পড়ে যায়। কারণ কি? কারণ কি বাসের সঙ্গে শরীরের নিচের অংশ কিন্তু কি ছিল? বলো? নিচের অংশ স্থির ছিল। কিন্তু উপরের অংশ, আমাদের শরীরের যে উপরের অংশ, সে কি ছিল? বাসের সঙ্গে গতিশীল ছিল। যার কারণে ব্রেক করার পরেই কিন্তু যাত্রীরা কি হয়? হয় সামনের দিকে ঝুঁকে পড়ে, কেউ সামনের দিকে গিয়ে পড়ে যায়। এভাবে হয় কিন্তু। পরের উদাহরণ, পাখার উদাহরণ। বৈদ্যুতিক পাখা বন্ধ করার পর এটি কিছুক্ষণ ঘুরতে থাকে। কারণ কি? কারণ কি? পাখাটি তার গতিশীল অবস্থা বজায় রাখতে চায়। ঠিক আছে? তারপরে উদাহরণ, দীর্ঘ লাফ বা লং জাম্পের ক্ষেত্রে কি হয়? একজন অ্যাথলেট লম্বা লাফ দেওয়ার আগে বেশ দূর থেকে দৌড়ে আসেন। এই দৌড়ানোর ফলে তার শরীরে গতিজাড্য তৈরি হয়, যা তাকে অনেক দূর পর্যন্ত লাফ দিতে সাহায্য করে। এই উদাহরণগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পরীক্ষায় কিন্তু উদাহরণগুলো আসে, উদাহরণ দিয়ে প্রশ্ন আসে। ঠিক আছে? তুমি যদি স্থিতিজাড্য এবং গতিজাড্য সম্পর্কে তোমার ধারণা তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু তুমি এমনিই পারবে। যাই উদাহরণ দিক না কেন, তুমি নিজেই পারবে। ঠিক আছে? চলো, নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা আর কি পাই? বলের গুণগত সংজ্ঞা। প্রথমে আমরা কি জেনেছি? জাড্যের ধারণা। তারপরে এখন কি জানবো? যে বলের গুণগত সংজ্ঞা। বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তু বা সংস্থার জাড্য ধর্মের পরিবর্তন করা হয় বা করার চেষ্টা করা হয়, তাকেই কি বলে? বল বা ফোর্স। অর্থাৎ বল প্রয়োগ না করলে স্থির বস্তু গতিশীল হবে না, এবং গতিশীল বস্তুর বেগ বাড়বে না, কমবে না, বা দিক পরিবর্তন হবে না। এবং বুঝতে পারলে? আমরা নিউটনের গতিসূত্র হয়ে গেলে পরে আমরা কি বল বা ফোর্স চ্যাপ্টারটি আলোচনা করব বিস্তারিতভাবে, এবং এখান থেকে কি গাণিতিক সূত্র কি পাই, এবং কি অঙ্ক পরীক্ষাতে আসে, বিশেষ করে রেলের পরীক্ষাগুলোতে, রেলের গ্রুপ ডিতে কি ধরনের প্রশ্ন আসে এখান থেকে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? এর পরের চ্যাপ্টার আমরা কি পড়বো? বল নিয়ে। তাহলে আমরা প্রথম গতিসূত্র থেকে, অর্থাৎ নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কি জানলাম? এক হচ্ছে কি? এক হচ্ছে জাড্যের ধারণা। ওকে, ২ হচ্ছে কি? বলের গুণগত সংজ্ঞা। চলো এবারে আমরা জানবো কি নিউটনের দ্বিতীয় গতিসূত্র। নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বলছে? যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে প্রযুক্ত হয় বস্তুর ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। সুন্দর করে এটা মুখস্থ করে নেবে। ঠিক আছে? এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে কি বলছে? কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে প্রযুক্ত হয় বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকেই ঘটে। সহজ কথায়, আপনি কোনো বস্তুর উপর যত বেশি জোর বা বল দেবেন সেটি তত দ্রুত গতিশীল হবে। আবার বস্তুর ভর যত বেশি হবে সেটি ত্বরান্বিত করতে তত বেশি বল লাগবে। ঠিক আছে? দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি জানতে পারি? একটা হচ্ছে ভরবেগের ধারণা। ঠিক আছে? ২ হচ্ছে বলের পরিমাণগত সংজ্ঞা। ঠিক আছে? বলের পরিমাণগত সংজ্ঞা। ওকে? মানে বল সম্বন্ধে আমরা বিস্তারিত জানতে পারি। কি থেকে? দ্বিতীয় গতিসূত্র থেকে। ঠিক আছে? আমরা আগের থেকে কি পেয়েছিলাম? বলের গুণগত সংজ্ঞা। এবারে আমরা কি পাচ্ছি? বলের পরিমাণগত সংজ্ঞা। তাহলে আমরা ১ম জানব কি? ভরবেগ সম্বন্ধে। ভরবেগ কি জিনিস? ভরবেগ সম্বন্ধে আমরা ১ম ক্লাসে জেনেছি যে ভর এবং বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে যে গতি ও ধর্মের উদ্ভব হয় তাকে কি বলে? ভরবেগ বা মোমেন্টাম। তাহলে ভর ইনটু বেগ। ওকে? আমরা পড়েছিলাম যে P = m * v। পড়েছিলাম না? যে মোমেন্টাম কি? মাস ইনটু কি পড়েছিলাম? ভেলোসিটি পড়েছিলাম আমরা। এটি একটি ভেক্টর রাশি। এর অভিমুখ বেগের অভিমুখের সঙ্গে অভিন্ন। ঠিক আছে? ভরবেগ রিলেটেড আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে একটা গাণিতিক সূত্র পাই। কি সূত্র পাই? দেখো, ধরা যাক একটি বস্তুর ভর m, তার আদিবেগ u। বস্তুটির ওপর F বল প্রয়োগ করা হলে t সময় পর তার শেষ বেগ হবে v। তাহলে কি দাঁড়ালো? যে আদি ভরবেগ কারণ কি হবে? m * u। কারণ ভরবেগ মানে কি? ভর ইনটু বেগ। ওকে? আর শেষ ভরবেগ কি হবে? m * v। ঠিক আছে? তাহলে ভরবেগের পরিবর্তন কি হচ্ছে? mv - mu সমান m * v - u।
ভরবেগের পরিবর্তনের হারটা কি হচ্ছে, যেখানে যেহেতু এখানে সময় রয়েছে, সময় দিয়ে ভাগ করে দিলে ভরবেগের পরিবর্তনের হার হবে। কি হবে? m ইনটু v মাইনাস u বাই t। আমরা জানি কি বেগের পরিবর্তনের হার কে কি বলে? ত্বরণ বলে। ওকে? অর্থাৎ a সমান m ইনটু v মাইনাস u বাই t। এই সমীকরণটা আমরা কিন্তু ভরবেগ রিলেটেড কিন্তু নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা পাই। ঠিক আছে? যদি এই সমীকরণটা আমরা বলের চ্যাপ্টারতে ডিটেইলসে এখান থেকে আমরা অঙ্ক করব, যেগুলো রেলের গ্রুপ ডিতে এসেছিল বিভিন্ন ধরনের প্রশ্ন। ওকে? এই সমীকরণ দিয়ে। সেগুলো আমরা ডিটেইলসে আলোচনা করব। তাহলে আমরা এখান থেকে কি জানলাম? যে এই সমীকরণটা পেলাম একটা। আর কি? বলের পরিমাণগত সংজ্ঞা। বস্তুর ভর ও তাতে সৃষ্ট ত্বরণের গুণফলকে কি বলা হয়? বলের পরিমাণ। মানে ভর ইনটু ত্বরণ। প্রযুক্ত বলকে আমরা পি দিয়ে প্রকাশ করি, বস্তুর ভর এম দিয়ে প্রকাশ করি, ত্বরণ এফ দিয়ে। কোথাও ত্বরণকে আমরা এ দিয়ে প্রকাশ করি। পি ইকুয়াল টু এম এফ। ঠিক আছে? প্রযুক্ত বল সমান বস্তুর ভর ইনটু ত্বরণ। কিন্তু এখান থেকে আমরা যে গাণিতিক সূত্রটা পাই বল রিলেটেড, সেটা কি পাই? নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী এই ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বল অর্থাৎ এফ এর সমানুপাতিক। ওকে? যে কি সমীকরণ পাই? যে এফ ইকুয়াল টু এম এ। ওকে? কি পাই? এফ ইকুয়াল টু এম এ। তাহলে প্রথম আমরা কি গাণিতিক সূত্র পেয়েছিলাম? সেটা হচ্ছে এ ইকুয়াল টু এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। আর দ্বিতীয় সমীকরণটা যেটা পাই আমরা কি? এফ ইকুয়াল টু এম এ। এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে অঙ্ক। কেমন ধরনের অঙ্ক আসে? একটা অঙ্ক আমরা দেখে নিই, তাহলে বুঝতে পারবে। যদি আমরা বল চ্যাপ্টার এগুলো নিয়ে আলোচনা করব ডিটেইলসে। দেখো, যদি 5 কেজি ভরের একটি বলকে 2 মিটার পার সেকেন্ড 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে গতিশীল করতে হয়, তবে কত বল লাগবে? ঠিক আছে? তাহলে এখানে কি দেয়া রয়েছে? ভর দেয়া রয়েছে। আর কি দেয়া রয়েছে? ত্বরণ দেয়া রয়েছে। ওকে? মানে মাস দেয়া রয়েছে 5 কেজি। আর কি দেয়া রয়েছে? এ দেয়া রয়েছে। কত দেয়া আছে? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার দেওয়া রয়েছে। এবার আমাকে বের করতে হবে এফ। তো এফ বের করতে হবে। আমরা কি জানি? এফ ইকুয়াল টু এম ইনটু এ। এম কত? এম 5 কেজি দেওয়া হয়েছে। আর এ কত? 2। তাহলে 10। তো 10 কি হবে? এটা কিন্তু পরীক্ষার সময় অনেক সময় কনফিউশন করে। অপশনে নিউটন থাকতে পারে, কেজি থাকতে পারে, থাকতেই পারে। এখানে আমাদের কি চেয়েছে? বল চেয়েছে। তাহলে বলের একক জানতে হবে তোমাকে। যে ভরের একক কি? কেজি। ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। আর বলের একক নিউটন। ঠিক আছে? তাহলে এটা কি হবে? 10 নিউটন। ঠিক আছে? পরীক্ষা হলে অপশনে কিন্তু বিভিন্ন ধরনের অপশন থাকতে পারে। আমরা বল চ্যাপ্টার পড়তে গিয়ে যখন বল চ্যাপ্টার পড়বো আমরা, তখন এইসব অঙ্কগুলো আরও ডিটেইলসে আরও অনেক অঙ্ক করব। ঠিক আছে? এবারে তাহলে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কি পেলাম? একটা হচ্ছে ভরবেগের ধারণা, আর কি? বলের পরিমাণগত সংজ্ঞা, এবং দুটো গাণিতিক সূত্র পেলাম আমরা। একটা হচ্ছে এ ইকুয়াল টু এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি এবং এফ ইকুয়াল টু এম এ। চলো, নিউটনের দ্বিতীয় গতিসূত্র আমাদের চারপাশে অনেক ঘটনা কিন্তু দেখা যায়। কেমন? একটা হচ্ছে ক্রিকেট খেলা। একজন ফিল্ডার যখন ক্যাচ ধরেন, তখন তিনি হাত দুটিকে পিছনের দিকে টেনে নেন। এতে সময় বাড়ে, সময় বেশি লাগে এবং ভরবেগের পরিবর্তনের হার কিন্তু কমে যায়। ফলে হাতে আঘাত কম লাগে। বুঝতে পেরেছ? ভারী বস্তু ঠেলে দেওয়া। একটি একটি খালি ট্রলি ধাক্কা দেওয়া সহজ, কিন্তু সেটি যখন মালামালে পূর্ণ, অর্থাৎ সেটি যখন ভর্তি থাকবে, তখন একই গতিতে চালাতে অনেক বেশি বল প্রয়োগ করতে হবে। খালি ট্রলিকে ধাক্কা দেওয়া খুবই সহজ, কিন্তু যখন সেটা ভর্তি থাকবে, সেটা জিনিসপত্র ভর্তি মানে ভরে থাকবে, তখন সেটাকে ধাক্কা দিতে হলে বেশি বল প্রয়োগ করতে হবে। গাড়ির ইঞ্জিন। একটি হালকা রেসিং কারের ইঞ্জিন যত দ্রুত গাড়িটিকে গতি দিতে পারে, একটি বিশাল ট্রাকের ক্ষেত্রে তা সম্ভব নয়, কারণ ট্রাকের ভর অনেক বেশি। অর্থাৎ আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা বল সম্বন্ধে বিস্তারিত এবং ভরবেগ সম্বন্ধে আমরা ধারণা পাই। ওকে? চলো, এবারে আলোচনা করব নিউটনের তৃতীয় গতিসূত্র নিয়ে। কি বলছে তৃতীয় গতিসূত্র? প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তাহলে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। কেমন? কয়েকটা উদাহরণ দেখে নিই। ফার্স্ট কি? হাঁটা চলার ক্ষেত্রে। কি? আমরা যখন মাটিতে হাঁটি, তখন আমাদের পা মাটির উপর পিছনের দিকে বল প্রয়োগ করে। এটা কি? এটা ক্রিয়া। ঠিক আছে? ঠিক সেই মুহূর্তে মাটিও আমাদের পায়ের উপর সামনের দিকে সমান বল প্রয়োগ করে, যেটা কি? প্রতিক্রিয়া। যার ফলে আমরা কি? সামনের দিকে এগিয়ে যাই। দেখো এই ছবিটা দেখো। আমরা যখন হাঁটছি কি হচ্ছে? আমাদের পা কিন্তু মাটির দিকে একটা বল প্রয়োগ করছে। তেমনকি তারই প্রতিক্রিয়া হিসেবে কিন্তু মাটিও কিন্তু আমাদের দিকে একটা বল প্রয়োগ করছে, প্রতিক্রিয়া দিচ্ছে। যার ফলে আমরা কি? সামনের দিকে
এগিয়ে যায়। ঠিক আছে? দ্বিতীয় উদাহরণ দেখো, রকেট ও জেট ইঞ্জিনের গতি। রকেটের ভেতরে জ্বালানি দহনের ফলে উৎপন্ন গ্যাস প্রচণ্ড বেগে নিচের দিকে বেরিয়ে আসে। এটা কি? এটা ক্রিয়া। এবং এই গ্যাসের বিপরীত ধাক্কায় রকেটটি উপরের দিকে উঠে যায়। এটা কি? এটা প্রতিক্রিয়া। ওকে? দেখো ছবিটা দেখো। ছবিটা দেখলে নিজেই বুঝতে পারবে। আর এই ক্লাসটা হয়ে গেলে এই পিডিএফটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে? তোমরা সুন্দর করে দেখে নেবে। একবার রিডিং পড়ে নেবে সুন্দর করে। তার আগে ক্লাসটা করবে মন দিয়ে। চলো আরো কয়েকটা উদাহরণ। নৌকো থেকে তীরে নামা। এটা পরীক্ষায় বারবার আসে। নৌকো থেকে তীরে লাফ দেওয়ার সময় আমরা পা দিয়ে নৌকোটিকে কি করি? পিছনের দিকে ধাক্কা দিই। এটা কি? এটা ক্রিয়া। ফলে নৌকাটি পিছনের দিকে সরে যায় এবং নৌকা আমাদের ওপর যে প্রতিক্রিয়া বল প্রয়োগ করে তার সাহায্যে আমরা তীরে পৌঁছতে পারি। কি হচ্ছে? আমরা যখন নৌকো থেকে যখন তীরের দিকে আসি বা তীরে লাফ দেই, তখন কি হয়? আমাদের পিছনে পা কি হয়? নৌকোর উপরে একটা বল প্রয়োগ করে। ফলে কি হয়? নৌকোটা পিছন থেকে পিছিয়ে যায় এবং আমরা সামনের দিকে এগিয়ে যাই। কারণ কি? নৌকো আমাদেরকে কি সমান একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। ঠিক আছে? বন্দুকের পিছনে হোঁটা। এটা পরীক্ষায় আবার আসে পরীক্ষায়। যে বন্দুক থেকে যখন গুলি ছোড়া হয় তখন বন্দুকগুলির উপর সামনের দিকে বল প্রয়োগ করে। ঠিক আছে? যে বন্দুক গুলির ওপর সামনের দিকে বল প্রয়োগ করে। এটা কি? এটা ক্রিয়া। সমান ও বিপরীত বলের কারণে গুলিটি বন্দুকের উপর পিছনের দিকে ধাক্কা দেয়। এটা কি? প্রতিক্রিয়া। মানে যখন আমরা বন্দুক থেকে গুলি বের করি বা বন্দুক থেকে গুলি ছুড়ি আরকি। তখন কি হয়? বলো? তখন কি হয়? যে বন্দুক গুলির উপর একটা বল প্রয়োগ করে, যেটা ক্রিয়া। কারণ বন্দুক কি হয়? পিছন থেকে একটা রিঅ্যাকশন দেয়। যার ফলে কি হয়? পিছন থেকে কি হয়? বন্দুকটি পিছন থেকে ঝাঁকুনি দেয়। পিছনের দিকে একটা ঝাঁকুনি দেয়। ওকে? ঠিক আছে? তাহলে এই ছিল হচ্ছে নিউটনের ৩য় গতিসূত্র। তাহলে আমরা ৩ টে গতিসূত্র পড়লাম সুন্দর করে। সেখান থেকে কোন সূত্র থেকে কি পাই সেই সম্বন্ধে জানলাম। ঠিক আছে? তোমরা ক্লাসটা মন দিয়ে ভালো করে করবে। কারণ এরপরে কি আমরা আলোচনা করব? এরপরে আলোচনা করব হচ্ছে ফোর্স অর্থাৎ বল। বল চাপটা পড়তে গেলে কিন্তু ২য় গতিসূত্র থেকে যে সমীকরণগুলো পাই আমরা গাণিতিক সূত্রগুলো সেগুলো কিন্তু কাজে লাগবে। তাই তোমরা তার আগে এই চ্যাপ্টারটা ভালো করে একবার দেখে নেবে। কারণ এখান থেকে যেসব উদাহরণগুলো আছে সেগুলো কিন্তু পরীক্ষায় আসে। যে বলে যে এই উদাহরণটি কোন গতিসূত্র থেকে এসেছে বা বলের পরিমাণগত সংজ্ঞা আমরা কোথা থেকে পাই? বা ভরবেগের ধারণা আমরা নিউটনের কোন গতিসূত্র থেকে আমরা পাই? এই ধরনের নানান প্রশ্ন আসে। ঠিক আছে? সবাই মন দিয়ে পড়াশোনা করো। সকলকে অসংখ্য ধন্যবাদ।